গুড ইভিনিং সবাইকে। আজ হলো 17 আগস্ট সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচরে স্বাস্থ্য ও পরিকাঠামো পরিদর্শন মন্ত্রী কৌশিক রায়ের। সরকারি রিপোর্টের উপর নির্ভর না করে সরেজমিনে উন্নয়নমূলক কাজ ও জনপরিষেবার পরিস্থিতি হচ্ছে দেখতে শিলচরে একাধিক সরকারি প্রকল্প পরিদর্শন করলেন খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। আজ সোমবার তার পরিদর্শন ঘিরে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সরকারি পরিকাঠামো সব ক্ষেত্রেই অগ্রগতি ও সমস্যার বাস্তব চিত্র জানার চেষ্টা করেন তিনি। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নবস্থাপিত অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করেন মন্ত্রী। এরপর হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে রোগীদের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। শুধু আধিকারিকদের কাছ থেকে তথ্য সংগ্রহের পরিবর্তে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিজনদের সঙ্গেও সরাসরি কথা বলেন তিনি। চিকিৎসা পরিষেবা পেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা তা জানতে চান মন্ত্রী। রোগী ও পরিজনদের অভিযোগ ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। নতুন সিটি স্ক্যান পরিষেবা প্রসঙ্গে কৌশিক রায় জানান, এর ফলে বরাকমুক্ত করা মানুষ দ্রুত ও উন্নত রোগ নির্ণয়ের সুবিধা পাবেন। উন্নত ডায়াগনস্টিক পরীক্ষার জন্য রোগীদের যাতে অন্যত্র যেতে না হয় সেই লক্ষ্যেই এই পরিষেবা চালু করা হয়েছে। দ্রুত রিপোর্ট পাওয়ায় চিকিৎসকদেরও চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলে জানান তিনি। এরপর নির্মীয়মান ইন্টিগ্রেটেড ডিস্ট্রিক্ট কমিশনারের অফিস পরিদর্শন করেন মন্ত্রী। কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা এবং লোক নির্মাণ বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণের গুণমান বজায় রাখার নির্দেশ দেন মন্ত্রী। কৌশিক রায় বলেন, কাগজে থাকা রিপোর্টের পাশাপাশি মাঠে গিয়ে বাস্তব পরিস্থিতি দেখা জরুরি। মানুষের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান এবং সরকারি প্রকল্প সময়মতো সম্পন্ন করাই সরকারের দায়িত্ব। জনপরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি যাচাই করতে আগামী দিনেও এ ধরনের সরেজমিনে পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান তিনি। অপরদিকে নগাঁও লোকসভা উপনির্বাচনকে ঘিরে আসামের রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপি, কংগ্রেস ও এআইডিএফ তিনটি বড় শক্তি নিজেদের জয়ের দাবি করলেও এখনও পুরোপুরি পরিষ্কার নয় নির্বাচনের চূড়ান্ত সমীকরণ। রাইজর দলও শেষ পর্যন্ত ময়দানে নামে কিনা তার উপর প্রতিদ্বন্দ্বিতার চরিত্র অনেকটাই নির্ভর করবে। ফলে এই উপনির্বাচন নিছক একটি আসনের লড়াই না হয়ে আসামের বৃহত্তর রাজনৈতিক সমীকরণেরও পরীক্ষা হয়ে উঠতে পারে। বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া এই নির্বাচনকে কঠিন ও চ্যালেঞ্জিং বলে স্বীকার করেছেন। তবে কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে দলটি জয়ের ব্যাপারে আশাবাদী। মরিগাঁওয়ের সাংগঠনিক বৈঠকে প্রায় 90,000 ভোটের ব্যবধানে এগিয়ে থাকার লক্ষ্য নির্ধারণের খবর থেকে বোঝা যায়, বিজেপি আত্মবিশ্বাসের পাশাপাশি সাংগঠনিক শক্তিরও সর্বোচ্চ ব্যবহার করতে চাইছে। অন্যদিকে কংগ্রেসের প্রধান ভরসা দলীয় সংগঠন ও বিরোধী ভোটের সমীকরণ। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ প্রকাশ্যেই জয়ের দাবি করেছেন। তবে কংগ্রেসের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে প্রার্থী নির্বাচন এবং এআইইউডিএফের সঙ্গে সম্পর্ক। কারণ এআইইউডিএফ আলাদাভাবে লড়াই করলে বিরোধী ভোটের বিভাজন বিজেপির পক্ষে সুবিধা তৈরি করতে পারে। এই জায়গাতেই বদরুদ্দিন আজমলের অবস্থান গুরুত্বপূর্ণ। এআইইউডিএফ ইতিমধ্যেই রেজাউল করিম সরকারকে প্রার্থী করেছে এবং কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নাকচ করেছে। একই সঙ্গে কংগ্রেস মুসলিম প্রার্থী দেবে না বলে আজমলের দাবি নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছে, যদিও কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি। আজমলের মন্তব্যকে রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেও দেখা যেতে পারে। গৌরব গগৈর পাল্টা আক্রমণও দেখিয়ে দিচ্ছে কংগ্রেস এআইইউডিএফকে কেবল প্রতিদ্বন্দ্বী হিসাবেই নয়, বিজেপির ভোট সমীকরণের অংশ হিসেবেও তুলে ধরতে চাইছে। এআইইউডিএফকে বিজেপির বি টিম বলে তার অভিযোগ, মূলত সংখ্যালঘু ভোটের মধ্যে কংগ্রেসের অবস্থান শক্ত করার রাজনৈতিক প্রচেষ্টা। বিপরীতে আজমল কংগ্রেসকে নিশানা করে নিজের দলের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থানকে জোরদার করতে চাইছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাইজর দলের অবস্থান। অখিল গগৈর দল শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে লড়াই আরও জটিল হবে। বিশেষ করে উজান আসামের আঞ্চলিক ভোট এবং বিরোধী শিবিরের ভোট ভাগাভাগির ক্ষেত্রে রাইজর দলের সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে। কংগ্রেসকে সমর্থন না করার বিষয়ে অখিল গগৈর বক্তব্য থেকেও বোঝা যাচ্ছে বিরোধী ঐক্য এখনও বাস্তব রূপ পায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নগাঁওয়ে শেষ পর্যন্ত কোন দল কত ভোট পাবে
তার পাশাপাশি কোন দলের বুথ কতটা বিভক্ত হবে সেটি ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। বিজেপি যদি বিরোধী বুথের বিভাজনকে কাজে লাগাতে পারে তাহলে তাদের সুবিধা হবে। অন্যদিকে কংগ্রেস যদি এআইইউডিএফের প্রভাব সামলে বিরোধী বুথের বড় অংশ নিজেদের দিকে টানতে পারে তাহলে প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন হয়ে উঠবে। অতএব প্রার্থী ঘোষণা, এআইইউডিএফের স্বতন্ত্র লড়াই, রাইজর দলের চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভোটারদের মধ্যে বিজেপি বিরোধী ভোটের একত্রীকরণ, এই চারটি বিষয় নগাঁও উপনির্বাচনের ফলাফলের মূল নির্ধারক হতে পারে। আপাতত তিন শিবিরের আত্মবিশ্বাসী দাবির আড়ালে যে বিষয়টি স্পষ্ট তা হলো নগাঁওয়ে এবার একক আধিপত্যের লড়াই নয়, বরং ভোট কাটাকাটি ও জোট সমীকরণের সূক্ষ্ম অঙ্কই জয়ের চাবিকাঠি হতে চলেছে। অপরদিকে জন অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক সংস্কারকে আরও গতিশীল করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি ফাইল ও জন অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সদ্ভাবনা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। প্রশাসনিক কাজে গতি আনা এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি দফতরগুলিকে মোট 10টি গুচ্ছে ভাগ করা হবে। প্রতিটি গুচ্ছের দায়িত্বে থাকবেন একজন অতিরিক্ত মুখ্য সচিব। এর মাধ্যমে বিভিন্ন দফতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ফাইল, আবেদন ও মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ অভিযান চালানো হবে। নির্দিষ্ট লক্ষ্য ও সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুলে থাকা বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে কোন দফতরে কতগুলি বিষয় এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং সেগুলির অগ্রগতি কী অবস্থায় রয়েছে তা নজরদারি করা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেন, শুধুমাত্র সরকারি নথিতে কোনো ফাইলের নিষ্পত্তি দেখালেই চলবে না, প্রকৃত সমস্যার সমাধান হয়েছে কিনা এবং সংশ্লিষ্ট সাধারণ মানুষ সন্তুষ্ট হয়েছেন কিনা সেটি প্রশাসনিক কাজের মূল মাপকাঠি হওয়া উচিত। জন অভিযোগের কার্যকর সমাধানের উপর তিনি বিশেষ জোর দেন। অপরদিকে অসাংবিধানিক উস্কানিমূলক মন্তব্য, কৃষ্ণেন্দু পালের অপসারণ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। পাতারকান্দির বাজারিছড়ায় বিজেপি নেতা বিকাশ দর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মন্তব্যের বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন প্রবীণ আইনজীবী ও কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। রাজ্যপালের কাছে মন্ত্রীর অপসারণের দাবি জানিয়েছেন এবং একই সঙ্গে আসাম পুলিশের ডিজিপির কাছেও একটি লিখিত অভিযোগ জমা দিয়ে মন্ত্রীর বিরুদ্ধে মামলা গ্রহণের আবেদন করেছেন তিনি। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, বাজারিছড়া সংলগ্ন ছাগলমুয়া গ্রামের বাসিন্দা তথা বিজেপির বুথ সভাপতি বিকাশ দরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। তবে একই সঙ্গে তার অভিযোগ, স্বাধীনতা দিবসের দিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এমন কিছু মন্তব্য করেছেন যা উস্কানিমূলক, সাম্প্রদায়িক এবং অসাংবিধানিক। হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দাবি, জমি সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গে মন্ত্রী ছাগলমুয়া গ্রামের বাসিন্দাদের বাংলাদেশি বলে উল্লেখ করেন, অথচ কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নেই। এ ধরনের বিষয় শুধুমাত্র আইনানুগ প্রক্রিয়া এবং আদালতের মাধ্যমে নির্ধারিত হতে পারে। তার বক্তব্য, কোনো নাগরিককে রাজনৈতিক মঞ্চ থেকে বাংলাদেশি বলে চিহ্নিত করা যায় না। কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থাকলে তা সংবিধান এবং প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। রাজ্যপালের কাছে পাঠানো চিঠিতে হাফিজ আরও অভিযোগ করেন, একজন সাংবিধানিক পদে থাকা মন্ত্রী যদি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে এ ধরনের মন্তব্য করেন তাহলে তা আইনের শাসনের পরিপন্থী। সেই কারণেই তিনি মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়েছেন। এছাড়া ডিজিপির কাছে জমা দেওয়া লিখিত অভিযোগে হাফিজ রশিদ চৌধুরী দাবি করেছেন, বিকাশ দর হত্যাকাণ্ডের ঘটনাটি একটি ব্যক্তিগত জমি বিবাদ থেকে সৃষ্টি হলেও মন্ত্রী সেই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। তার অভিযোগ, ছাগলমুয়া এলাকার সমস্ত বাসিন্দাকে বাংলাদেশি বলে উল্লেখ করে মন্ত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন। লিখিত অভিযোগে হাফিজ আরও উল্লেখ করেন, তিনি নিজে করিমগঞ্জ জেলার বাসিন্দা এবং 2024 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সূত্রে এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় রয়েছে।
তার দাবি ছাগলমুয়া এলাকার বাসিন্দারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক এবং তাদের নাগরিকত্ব নিয়ে কোনো আদালত কখনো প্রশ্ন তুলেনি। তিনি আরও বলেন, কোনো এলাকায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেই এলাকার সমস্ত বাসিন্দাকে বাংলাদেশি বলে অভিহিত করা যায় না। কোনো ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে ঘোষণা করার ক্ষমতা শুধুমাত্র আদালতের রয়েছে। হাফিজ রশিদ চৌধুরীর অভিযোগ, মন্ত্রীর মন্তব্যের পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় মানুষের একাংশ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি মসজিদে গিয়ে নামাজ পড়তে অনেকে ভয় পাচ্ছেন বলে তার কাছে খবর এসেছে। কয়েকটি দোকান এবং বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ডিজিপির কাছে জমা দেওয়া অভিযোগপত্রে তিনি ভারতীয় ন্যায় সংহিতার 192, 196, 197, 299, 302 এবং 353 ধারায় মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জানিয়েছেন। পাশাপাশি কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে ঘটনার তদন্ত করার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।